নমস্কার, সন্ধ্যা ঠিক 6টায় নিউজ রুম থেকে আমি অতনু শুরু করছি কলকাতা শুরুতেই যে খবরে নজর রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটাই বিষয়ে, যে সিঙ্গুরে কৃষকদের অবস্থান 72 ঘন্টার অবস্থান, যে অবস্থান শুরু হচ্ছে মঙ্গলবার থেকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সিঙ্গুরে একসময় জমি আন্দোলন হয়েছিল, সেই সিঙ্গুরেই এবার কৃষকদের অবস্থান 72 ঘন্টার। এবং এই সিঙ্গুরকেই হাতিয়ার করতে চাইছে কি বিজেপি, প্রশ্ন উঠবে। তার কারণ কিষাণ মোর্চার ডাকে সিঙ্গুরে যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচির কথা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, জানাচ্ছেন এই কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি। কোথায় হবে অবস্থান? সিঙ্গুরের জাতীয় সড়কের ধারে অবস্থান করবে কিষাণ মোর্চা, এবং রাজ্য সরকার দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি। কিষাণ মোর্চার অবস্থান কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি, জানিয়েছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। মঙ্গলবার থেকে 72 ঘন্টা সিঙ্গুরে জাতীয় সড়কের পাশে কিষাণ মোর্চার হাজার হাজার কৃষকরা শান্তিপূর্ণভাবে কোভিড বিধি মেনে শান্তিপূর্ণ অবস্থান করবে। 48 ঘন্টা অতিবাহিত হওয়ার অবস্থানের পরে প্রয়োজন হলে কৃষকরা দাবি পূরণ না হলে আরও এই সরকারের টনক নড়ানোর জন্য আন্দোলনকে যে পর্যায়ে নিয়ে যাওয়া উচিত সেই পর্যায়ে কৃষকরা নিয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টি পূর্ণ সমর্থন করবে। কৃষক আন্দোলনের কথা বলছেন আন্দোলন আরো বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী। তাহলে রাজ্যের শাসক দল তা কিভাবে দেখছে, কি বলছেন সুখেন্দু শেখর রায়? অবস্থানে বসলে বুঝতে পারবেন যে তাদের অবস্থানটা কোথায়। কারণ কৃষকদের মধ্যে তাদের অবস্থানটা কোথায় সেটা বোঝার জন্য ওদের এই ধরনের অবস্থান করা ভালো। আর রাজভবনে যাওয়া তো ওটা ক্লাব, ওটা বিজেপির একটা টি ক্লাব, যেখানে গেলে বিনা পয়সায় চা এবং কুকিজ পাওয়া যায়। সেটা মাঝে মধ্যে খাওয়ার জন্য ওরা প্রায় প্রতিদিনই যান নিয়ম করে, এতে নতুন কিছু নেই এর মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শুভময়দা, খুব স্পষ্টভাবে দুটি উত্তর আপনার থেকে একটু নিতে চাইব। প্রথমত, যখন আজ দিল্লির সীমানা থেকে কৃষকরা বাড়ি ফিরছেন, কেন না 3টি কৃষি বিল প্রত্যাহার করা হয়েছে, এরকম একটা সময় সিঙ্গুরকে বেছে নেওয়া হলো এই রাজ্যে, যেখান থেকে বিজেপি কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করার কথা বলছে, বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলছেন শুভেন্দু অধিকারী। কেন? দেখুন, রাজনীতির একটা বড় অংশ হচ্ছে প্রতীকী, এবং এটা তো মানতেই হবে যে গোটা দেশ জুড়ে আমাদের দেশে যারা কৃষিকাজ করেন তারাই আমাদের দেশের জীবন বীমা, এবং এই কৃষিকাজের উপর নির্ভর করে কিন্তু এই বিপুল কোভিড পরিস্থিতিতেও আমাদের দেশটা একটা পথ ধরে মোটের উপর এগিয়েছে। আমরা সবাই খেতে পেয়েছি আর কি। সেই জায়গায় একদিকে বিজেপি যে কৃষি আইন লাগু করেছিল, যেটা শেষ পর্যন্ত কৃষকরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং কৃষি বিল প্রত্যাহিত হয়েছে, এই সময়টায় দাঁড়িয়ে কিন্তু বিজেপি একটা কৃষক বন্ধু ভাবনা নিশ্চয়ই প্রচার করার চেষ্টা করবেন। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের একটা পলিটিক্যাল অ্যাক্টিভিজম আছে এবং সেই জায়গায় তাদের ভাবনা আছে। সেই ধারাতেই হয়তো সিঙ্গুর আর সিংহু অনেকটা কাছাকাছি চলে আসছে, এবং তাদের যে রাজনৈতিক অস্তিত্ব, তাদের যে রাজনৈতিক আন্দোলন, সেই জিনিসটাকে পশ্চিমবঙ্গের দিকে একটা প্রচারে রাখার জন্য বিজেপি যে ধরনের একটা কর্মসূচি নিয়েছে, এটা খুবই স্বাভাবিক। আমার মনে হয় যে এই ধরনের কর্মসূচি তাদের দলটিকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জাগিয়ে রাখার পক্ষে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। এবার পুরো ভোটার খবর। পুরো ভোটার স্টার ক্যাম্পেনার আসছেন, তারকা প্রচারক আসছেন বিজেপির, আর তা ঘোষণা হলো যেদিন প্রচার শেষ হবে তার ঠিক 7 দিন আগে। 19শে ডিসেম্বর কলকাতার পুরযুদ্ধ প্রচারের শেষ দিন 17ই ডিসেম্বর। প্রচার শেষ হওয়ার 7 দিন আগে তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল বিজেপি। এবারের তালিকাতেও একাধিক কেন্দ্রীয় মুখ, ভিন রাজ্যের নেতা। তালিকায় রয়েছেন মোদী মন্ত্রিসভার সদস্য স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের আমেঠির সাংসদ রামকৃপাল যাদব, বিহারের পাটলিপুত্রের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, বিহারের বেগুসরাইয়ের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী অমিত মালব্য, বিজেপি আইটি সেলের প্রধান এবং রাজ্যের সহকারী পর্যবেক্ষক মনোজ তিওয়ারি, উত্তর পূর্ব দিল্লির সাংসদ ও দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি। তালিকা লম্বা, কিন্তু প্রচারের জন্য হাতে তো মাত্র কয়েক দিন।
21 বিধানসভা নির্বাচনে বিজেপির একের পর এক কেন্দ্রীয় নেতা রাজ্যে প্রচারে আসেন। তারপর ভবানীপুর উপনির্বাচনে দিল্লির নেতাদের প্রচারে নামায় পদ্ম শিবির। এবার কলকাতার পুরো ভোটেও একই রণকৌশল। বিজেপির একই স্ট্র্যাটেজি দেখা গিয়েছিল গত বছর হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ পুরো ভোটের প্রচারে বিজেপির কেন্দ্রীয় নেতাদের চাঁদের হাট, কে নেই সেই তালিকায়? অমিত শাহ থেকে যোগী আদিত্যনাথ। ভোট বাক্সে তার সুফলও পায় বিজেপি, কিন্তু বাংলায় সেই কৌশল বারবার ধাক্কা খাচ্ছে। তারপরেও কলকাতা পুরো ভোটের প্রচারে বিজেপির তালিকায় ভিন রাজ্যের তারকারা। নিউজ 18 বাংলা। বিজেপির পুরো প্রচারেও ভিন রাজ্যের প্রচারক, এতে কি আখের কোনো লাভ হবে? রাজ্য বিজেপির অন্দরেই দুই সুর। বাইরে থেকে এসে কেউ বড় বড় কথা বলে গেলে লোকে বিশ্বাস করে না। যারা আসছেন তারা ভারত সরকারের মন্ত্রী, তাদের কথা দেশের মানুষ শোনে। ডিসেম্বর পুরো ভোট, 10ই ডিসেম্বর তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবারও সেই তালিকায় ভিন রাজ্যের নেতাদের নাম। এর আগে বিধানসভা ভোট ও উপনির্বাচনেও একই কৌশল নেয় বিজেপি, কিন্তু তাতে লাভ হয়নি। এবার পুরো ভোটেও তাদের একই কৌশল, জানিয়ে বিজেপির মধ্যেই ভিন্ন সুর। স্টাররা তো শেষেই নামে। আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, সেটা সাধারণ কর্মীরাই করছেন, জেলার লোকেরা করছেন, ওয়ার্ডের লোকেরা করছেন। তাদের সহযোগিতা করার জন্য স্টার ক্যাম্পেনার আসছেন। বাইরে থেকে এসে কেউ বড় বড় কথা বলে গেলে লোকে বিশ্বাস করে না। যারা আসছেন তারা ভারত সরকারের মন্ত্রী, তাদের কথা দেশের মানুষ শোনে। 21 ভোটে বিজেপির হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পর্যবেক্ষকদের অনেকেই দায়ী করেন ভিন রাজ্যের নেতাদের। তাদের মতে ভিন রাজ্যের হিন্দিভাষী নেতারা বাংলার মানুষের মন ছুঁতে পারেননি। এরপরেও নীতি বদলায়নি বিজেপি, ফের পদ্ম প্রচারকের তালিকায় কেন্দ্রীয় স্তরের একাধিক নেতার নাম। বিজেপি আস্তে আস্তে বাংলায় বিলুপ্ত হয়ে যাবে, এরপরে ভারতবর্ষে বিলুপ্ত হয়ে যাবে। কলকাতা পুরো ভোটের প্রচার শেষ 17ই ডিসেম্বর। তার আগে রাজ্যে আসার কথা বিজেপির কেন্দ্রীয় নেতাদের, জানিয়ে রাজ্য বিজেপির মধ্যেই দুরকম মত। নিউজ 18 বাংলা। কলকাতা পুরসভা ভোট, সেই ভোটের এজেন্ডা কি? ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল, এবং সেই ইস্তেহারের নাম হচ্ছে কলকাতার 10 দিগন্ত। এবং ইস্তেহারে প্রাধান্য পেল কি? কলকাতার জমা জল যত দ্রুত সম্ভব সরাতে হবে। বর্ষা এলে কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এ নিয়ে প্রতি বছরই বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয় তৃণমূলকে। এবারের পুরো ভোটে এই জল যন্ত্রণা থেকে মুক্তির প্রতিশ্রুতিকে সামনে রেখেই আসরে ঘাসফুল শিবির। তৃণমূলের পুরো ইস্তেহারের শুরুতেই নিকাশির কথা। কলকাতাকে জমা জলের যন্ত্রণা থেকে মুক্তি দিতে একাধিক প্রতিশ্রুতি। 200টি নতুন পাম্পিং স্টেশনগুলির মানোন্নয়ন, নিয়মিত নর্দমা সাফাই, আদিগঙ্গার সংস্কার। কোথাও কোথাও বিদ্রুপ ব্যঙ্গ হয়, কিন্তু একথা ঠিক, কলকাতা শহরে হয়তো জল, কোথাও প্রচন্ড বৃষ্টিপাতের জন্য জল জমে। কলকাতা পৌরসভা নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে 200টি অতিরিক্ত পাম্প বসিয়ে এই নিকাশি ব্যবস্থায় যাতে কোনো রকম কোথাও জল না জমে তার ব্যবস্থা করবেন। কলকাতাতে তো বহু বছর ধরে টিএমসির মেয়র আছে। এত কাজের ফিরিস্তে আমরা দেখছি, এগুলো হয়নি কেন একদিন? যে বেসিক কাজগুলো, জল নিকাশি, জলের ব্যবস্থা, সেটাই হতে পারেনি। তো মানুষ কি করে বিশ্বাস করবে যে এগুলো হবে? কলকাতার পুর পরিষেবার উন্নয়নে আরও একগুচ্ছ প্রতিশ্রুতি রয়েছে তৃণমূলের ইস্তেহারে। অ্যাডেড এরিয়ায় পানীয় জলের সমস্যা মেটাতে আরও 50টি বুস্টার পাম্পিং স্টেশন, ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা কমিটি, নাগরিকদের অভিযোগ শুনতে পাড়ায় সমাধান অ্যাপ, 14 দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস, প্রতি কাউন্সিলরের অফিসে অভিযোগ নিষ্পত্তি সেল। কোথায় মানুষের কাছে পৌঁছায়নি সবকিছু, তার প্রত্যেকটি অংশে আমাদের জোর দিয়ে কাজ করতে হবে। আর আপনাদের যেন দেখা যায়, যা আমাদের দেখা যায়। 21 ভোটে বাংলা জুড়ে সবুজ ঝড় কলকাতা পুরসভা এলাকাতেও। বিধানসভা ভোটের ফলের নিরিখে কলকাতার 144টি ওয়ার্ডের মধ্যে 131টিতেই এগিয়ে তৃণমূল। কোনো লড়াইকে ছোট করে দেখতে নেই, আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। মমতা ব্যানার্জি, যিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিয়ে শেষ পর্যন্ত তিনি বাংলার মানুষের কাছে যতগুলি প্রকল্প এনেছেন সেগুলোকে প্রচার করুন। এবারের পুরো যুদ্ধে তৃণমূলের ইস্তেহারের নাম কলকাতার 10 দিগন্ত। 10-এর মন জয়ে 10 দিগন্তের প্রতিশ্রুতি।
নিউজ 18 বাংলা। হাওড়া বালি বিল নিয়ে স্পিকারকে তোপ দাগলেন রাজ্যপাল, বললেন তথ্য চাওয়া হলেও সে তথ্য দিচ্ছে না, এমনকি তথ্য চাওয়া হচ্ছে বলে তার বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে। हावड़ा नगर पालिका के संबंध में कुछ विभाजन करने का निर्णय लिया है। पश्चिम बंगाल की विधानसभा द्वारा पारित बिल मेरे समक्ष विचाराधीन है। उसके बारे में मैं विवेचन करूंगा जब 24 नवंबर की जानकारी जो मैंने मांगी है वो आई। हर समय विधानसभा अध्यक्ष जो बयानबाजी करते हैं उसको मैं उपयुक्त नहीं मानता हूं। मैं उनसे उम्मीद करता हूं कि वो अपने पद की गरिमा का ध्यान रखें, अपने दायित्वों का ध्यान रखें, और जो जानकारी मैंने मांगी है 2019 से वो एक भी जानकारी अब तक नहीं दी गई है। এই অভিযোগের প্রেক্ষিতে কি বলছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়? তিনি জানিয়েছেন রাজ্যপাল বিধানসভার কাছে যা চেয়েছেন সেই সব তথ্য পাঠানো হয়েছে, তার এখতিয়ারের বাইরে গিয়ে তিনি যা চেয়েছেন তা পাঠানো হবে কিনা ভাবা হচ্ছে। আমরা সংবিধানের মধ্যে থেকেই কাজ করছি, আশা করব উনিও সংবিধানের কথা মাথায় রাখবেন। উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, উত্তরাখণ্ডের ক্ষেত্রেও দেখেছিলাম, তাদের প্রচারে বিজ্ঞাপনে দেখা যাচ্ছে এ রাজ্যের ছবি। আর এবার ত্রিপুরা সরকারের বিজ্ঞাপনেও এ রাজ্যের ছবি। কোথাকার? শিয়ালদা উড়ালপুলের ছবি, যা নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের পর এবার ত্রিপুরা। বিজেপি শাসিত রাজ্যের বিজ্ঞাপনে কলকাতার শিয়ালদার ছবি। শুক্রবার পথ নিরাপত্তা সংক্রান্ত একটি বিজ্ঞাপন টুইট করে বিপ্লব দেবের সরকার। টুইটে ত্রিপুরার পথঘাট বলে দাবি করে যে ছবিটি ব্যবহার করা হয়েছে তাতে জলজল করছে হলুদ ট্যাক্সি, ট্রাম লাইন, নীল সাদা রং করা রেলিং। অথচ ত্রিপুরার রাস্তায় না তো আছে হলুদ ট্যাক্সি, না আছে ট্রাম লাইন, সেখানকার প্রাইভেট বাসের চেহারাও এমন নয়। এই সবই কলকাতার। এই পরিস্থিতিতে ত্রিপুরার বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে বাংলার ছবি চুরির অভিযোগ করেছে তৃণমূল। বাংলার শাসক দলের দাবি এটা ত্রিপুরা নয়, কলকাতার শিয়ালদা ফ্লাইওভার। একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া নকলনবী স্তূপলিবাজ। ত্রিপুরা তো নিজেদের দেখাবার মতো যেটুকু ছিল অতীত সেটাও নষ্ট করেছে এই বিজেপি। ওদের উচিত নাক খত দিয়ে ক্ষমা চাওয়া। আমরা বলি না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। মমতা ব্যানার্জিকে দেখেই ওরা এগোচ্ছে। আমাদের দৃঢ় বিশ্বাস মমতা ব্যানার্জি আর কিছু দিনের মধ্যেই ভারতবর্ষের মানুষের কাজ করার সুযোগ পাবেন এবং বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে। পশ্চিমবঙ্গে তো কাজকর্ম নেই, সবাই বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছেন। কোথায় কোন অ্যাডভার্টাইজিং এজেন্সি ভালোবেসে নিজের শহরের ছবি দিয়ে দিচ্ছে। তবে সেই সরকারগুলোকে সতর্ক থাকা প্রয়োজন আছে। এমন বিতর্ক অবশ্যই প্রথম নয়। এর আগে এক ইংরেজি দৈনিকে প্রকাশিত উত্তরপ্রদেশের বিজ্ঞাপনে যোগী রাজ্যের উন্নয়নের প্রতীক হিসেবে ব্যবহার করা হয় কলকাতার মা উড়ালপুলের ছবি। উত্তরপ্রদেশের পর আরেক বিজেপি শাসিত রাজ্য উত্তরাখণ্ড। সেখানকার সরকারি বিজ্ঞাপনে দেখা যায় অন্ডাল বিমানবন্দরের ছবি। এবার তালিকায় নতুন নাম, ত্রিপুরা। নিউজ 18 বাংলা। হবে না। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। কয়েকদিন আগেই জাওয়াদ ধাক্কা মেরেছিল এই রাজ্যে। যদিও ঝড় নয়, বৃষ্টি হয়েছিল। চাষের ব্যাপক ক্ষতি হয়েছে তাতে। এতদিন বলছিলেন কৃষকরা, এবার সরকারি তথ্যও তাই বলছে। সরকারি খাতায় আলু থেকে ধান চাষ বিপুল ক্ষতির হিসেব। ঘূর্ণিঝড় থেকে উদার হয়েছিল জাওয়াদ। রাজ্যে শুধু নিম্নচাপের বৃষ্টি হয়েছে, কিন্তু অসময়ের বৃষ্টিতে কৃষকদের সর্বনাশ। নবান্ন সূত্রে খবর, বৃষ্টিতে রাজ্যে 2,36,835 হেক্টর জমিতে ধান চাষের ক্ষতি হয়েছে। 1,36,280 হেক্টর জমিতে আলু চাষের ক্ষতি। 69,718 হেক্টর জমি সর্ষে চাষ ক্ষতি হয়েছে। কৃষকদের মাথায় হাত। অনেক জায়গাতেই উঠছে ঋণ মকুবের দাবি।
যেমন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা সমবায় সমিতির ম্যানেজারকে তালাবন্দি করে বিক্ষোভ দেখান কৃষকরা। সমবায় সমিতির আন্ডার থেকে লোন নিয়ে আমরা যে চাষবাস করে থাকি সেই চাষবাস ক্ষয়ক্ষতি হয়ে গেছে, তাই আমরা এই সেক্রেটারি মহাশয় বা আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে করে আমাদের ঋণ মুকুব করে দেয়। কয়েকদিন আগেই প্লাবনে ঘাটালের কৃষকরাও পথে বসেছেন। এবারেও শালবনী, ডেবরা, গড়বেতা, দাসপুরে কৃষকদের ঘুম উড়েছে। বিঘা পিছু আলু চাষে খরচ হয়েছিল 25 থেকে 30 হাজার টাকা, কিন্তু জল জমে সেই আলু নষ্ট হয়েছে প্রচুর ধানও। সরকারের কাছে তো আবেদন তো জানাচ্ছি যে সরকার যদি কিছু দিলে ছাড়বাটা যদি করতে ভালো হতো। আমাদের তো চাষের যা ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণের কেউ দাম দিতে পারবে না। আমরা ঋণ নিয়েছি, যে ব্যাংক থেকে টাকা তোলা আছে, কেউ ধরো সমিতি থেকে নিয়েছে, দিয়ে আলু বীজ নিয়ে এসছে। এবারে ওইগুলো যদি ছাড়বাটা করতো ব্যাংক থেকে সরকার, তাহলে ভালো হতো আর। দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে সবজি চাষেও ব্যাপক ক্ষতি। টমেটো, ফুলকপি, বাঁধাকপি, কড়াইশুটির জমিতে বৃষ্টির জল জমে বিপত্তি। এই চাষবাস চলে গেল, ঝড় বৃষ্টি হলো, মানুষের ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পরে কী যে খায় মানুষ ভাবতে পারছে না। ঋণ দেনা টাকা পয়সা নিয়ে মানুষ অনেকে অসহায়। ব্যবসায়ীদের আশঙ্কা বৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন সবজির দাম বাড়তে পারে। নিউজ 18 বাংলা। আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স চক্রফাঁস, সিআইডির জালে মূল অভিযুক্ত সফিক মোল্লা সহ 6 জন। আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স, এই চক্রের পর্দাফাঁস, বাজেয়াপ্ত একাধিক অস্ত্র। সিআইডির জালে মূল অভিযুক্ত সফিক মোল্লা সহ 6। ধৃতরা বর্ধমান ও উত্তর 24 পরগনার বাসিন্দা। গ্রেপ্তার করেছে সিআইডি স্পেশাল অপারেশন গ্রুপ। ও তো সিকিউরিটি করতো, আমার জামাই হাফিজুল শেখ। কাল সন্ধ্যা 7টার সময় শুনলাম যে সিআইডি এসে ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। ও নিজস্ব বন্দুক নিয়েও সিকিউরিটিটা করতো। লাইসেন্সের কি দেখি গন্ডগোল আছে, এই জন্য নাকি অ্যারেস্ট করে। প্রাথমিক তদন্তের পর সিআইডি জানিয়েছে, জাল লাইসেন্সের মাধ্যমে অস্ত্র সংগ্রহের পর অনেকে বিভিন্ন বেসরকারি সিকিউরিটি এজেন্সিতে যোগ দেন। কলকাতা এবং আশেপাশে বিভিন্ন জায়গায় এই নিরাপত্তা কর্মীরা কাজ করেন বলে গোয়েন্দাদের অনুমান। সল্টলেকের এইরকমই একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় হানাও দেন সিআইডির আধিকারিকরা। সেখান থেকেও জাল লাইসেন্সে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে 2 জন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে সিআইডি। সিআইডি দাবি, ডিএম ও এসপিদের সই জাল করত সফিক মোল্লা এবং প্রয়োজনীয় সরকারি সিল জাল করে তৈরি করত নকল লাইসেন্স। দীর্ঘদিন ধরে এইভাবেই ভুয়ো লাইসেন্স তারা তৈরি করছিল এবং সেগুলি বিভিন্ন যে শহরের যে নিরাপত্তা রক্ষীদের যে কোম্পানি, বেসরকারি যে কোম্পানি রয়েছে সেখানে যারা কাজ করে নিরাপত্তা রক্ষীরা, তাদেরকে দেয়া হতো যাতে তাদেরকে কম টাকায় সেখানে নিযুক্ত করা যায়, এমনটাই সিআইডির দাবি। গোয়েন্দারা ধৃতদের থেকে প্রচুর নকল সরকারি সেল উদ্ধার করেছেন। এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদেরকে জেরা করে এই চক্রে আর কারা জড়িত সেই বিষয়টি জানার চেষ্টা করছে সিআইডির এসওজির আধিকারিকরা। ক্যামেরায় অসীমের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। কলকাতা পুরসভায় 19 ডিসেম্বর ভোট রয়েছে, তবে বাকি যে মেয়াদোত্তীর্ণ 111টি পুরসভা রয়েছে সেখানে ভোট কবে অবিলম্বে জানতে চায় কলকাতা হাইকোর্ট। আর সোমবার এ নিয়ে নির্দেশ। গোয়া এবার বেঙ্গল মডেল বলা যেতেই পারে। তার কারণ আমাদের এখানে যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তেমনই তৃণমূলের প্রতিশ্রুতি ক্ষমতা এলে গোয়ায় গৃহলক্ষ্মী হবে। গৃহলক্ষ্মী কি, মাসে মাসে মহিলারা 5,000 টাকা করে পাবেন। 51% মহিলা ভোটার গোয়ায়। ভোটমুখী গোয়ায় কৌশল তৃণমূলের। যারা লক্ষ্মীর ভাণ্ডারে আমরা যেটা বলেছিলাম তপশিলি আদিবাসীদের 1,000 টাকা আর জেনারেল কাস্ট সব 500 টাকা, সেটাই আমরা করতে যাচ্ছি। বঙ্গে 21-এর ভোটে সবুজ ঝড়। অনেকে বলেন তৃণমূলের এই বাজিমাতের পেছনে অন্যতম তুরুপের তাস লক্ষ্মীর ভাণ্ডার। সেই বেঙ্গল মডেল নিয়েই এবার গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বাংলা লক্ষ্মী ভাণ্ডারের আদলে ভোটমুখী গোয়ায় গৃহলক্ষ্মীর প্রতিশ্রুতি। তৃণমূল ক্ষমতায় এলে গোয়ার প্রতিটি পরিবারের একজন মহিলাকে মাসে 5,000 টাকা। গোয়ায় 3.5 লক্ষ পরিবার এই সুবিধে পাবে। এর জন্য বছরে 1.5 থেকে 2,000 কোটি টাকা খরচ করতে হবে রাজ্য সরকারকে। The scheme is called the Griha Lakshmi scheme. Each of the 3.5 lakh households, the female head of household will get a cash
benefit transfer of 5,000 rupees a month into her bank account. And this is something that will be executed as and when we come into power, depending on the goodwill of the people of Goa. আগে তো পার্টিটা শুরু করুন। যে 2-1 এমএলএ এসেছিল তারাও পার্টি ছেড়ে পালিয়ে গেল। যে পার্টির সঙ্গে উনি অ্যালায়েন্স করতে গেছিলেন তারাও বলছে না আমরা টিএমসির সঙ্গে যাবো না। তা কাকে নিয়ে লক্ষ্মীর ভান্ডার আর গৃহলক্ষ্মী হবে? এসব গল্প বাংলায় চলে, কারণ এখানে চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, 500 টাকার জন্য লোকে লাইনে দাঁড়ায়। গোয়াতে রোজ 700 টাকা পায় আমাদের এখানকার ছেলেরা চাকরি করে যারা, তারা ওখানকার লোক কেন লক্ষ্মী ভান্ডারে যাবে? বছর ঘুরলেই ভোট আরব সাগরের পারে গোয়ায় মহিলা ভোটার প্রায় 51%। বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে এই মহিলা ভোট ব্যাংকেই নজর তৃণমূলের। বাংলার ভোটে মহিলাদের মন জয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র ছিল লক্ষ্মীর ভান্ডার। ভোটে জিতলে মহিলাদের মাসে 500 থেকে 1000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ঘাসফুল শিবির। ফল ঘোষণার পর দেখা গেল বাজিমাত করেছে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি। মহিলা ভোটারদের বিপুল সমর্থন গিয়েছে তৃণমূলের ঝুলিতে। পর্যবেক্ষকদের একাংশের মতে বাংলার কৌশলেই এবার গোয়ায় বাজিমাত করতে চাইছে ঘাসফুল শিবির। পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা ভোটের সাফল্যের কথা মাথায় রেখে একই অঙ্কে গোয়াতেও বিধানসভা নির্বাচনে মহিলা ভোটকে টার্গেট করতে চাইছে তৃণমূল কংগ্রেস। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে তুহিন দাসচন্দ্র, নিউজ 18 বাংলা, গোয়া। 19 ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট। রাজ্যের মেয়াদ ফুরোনো বাকি 111টি পুরসভায় ভোট কবে? এই প্রশ্নের জবাব মিলতে পারে সোমবার। পুরভোট নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় সেদিন নির্দেশ দেবে কলকাতা হাইকোর্ট। নির্বাচনের ব্যাপারে যে প্ল্যান বারবার চাইছেন আদালত, আর কি সেই নির্বাচনের প্ল্যানের ব্যাপারটা কোথায়? বারবার তো রাজ্য সরকার আশ্বস্ত করছে যে প্ল্যান নিয়ে আসবে, কিন্তু এক একবার এক এক রকম ভাবে অন্য জিনিস বলা হচ্ছে, কোনো প্ল্যান দেওয়া হচ্ছে না যে বাকি পুরসভাগুলোর ক্ষেত্রে কি হবে, কবে ভোট হবে। শুক্রবার আদালতে চলে তীব্র বাকযুদ্ধ। রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব প্রশ্ন করেন, এখনো কেন 111টি পুরসভার ভোটের দিনক্ষণ জানানো গেল না? কলকাতায় পুরভোট করানোর পরেও কমিশনের কাছে বাড়তি ইভিএম থাকছে। সেই ইভিএম দিয়ে বাকি পুরসভায় ভোট করানো হচ্ছে না কেন? পুরভোটের দিনক্ষণ ঘোষণা করতে আর কত সময় লাগবে রাজ্য আর নির্বাচন কমিশনের? এদিন কমিশনের আইনজীবী জয়ন্ত মিত্র আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, 20,000 ইভিএম চেয়ে 7 এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় রাজ্য নির্বাচন কমিশন। 10 এপ্রিল জাতীয় নির্বাচন কমিশন জানায় তারা অপারগ। তারা এটাও বলে যে স্থানীয় নির্বাচনে ইভিএম দরকার নেই। বিজেপির দাবি পুরভোটে ভিভিপ্যাট ব্যবহার করতে হবে। এদিন আদালতে বিজেপির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পুরভোটে ভিভিপ্যাট ব্যবহার করছে না কমিশন। এই প্রসঙ্গে অন্যান্য রাজ্যে হওয়া স্থানীয় ভোটের উদাহরণ টেনে কমিশনের আইনজীবী পাল্টা বলেন, দেশের কোন রাজ্যেই স্থানীয় ভোটে ভিভিপ্যাট ব্যবহারের নজির নেই। শুনানি শেষে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে হাইকোর্ট জানতে চায় বাকি পুরসভাগুলিতে ভোট কবে করাতে চায় তারা। সোমবার এ নিয়ে নির্দেশ দিতে পারে আদালত। নিউজ 18 বাংলা। বিদায় জেনারেল। পূর্ণ সামরিক মর্যাদায় বিদায় জানানো হলো ভারতের প্রথম সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে। একই সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হলো তাঁর স্ত্রী মধুলিকারও। বৃহস্পতিবার সকালে শেষবারের মতো কামরাজ মার্গের বাড়িতে কফিনবন্দি হয়ে শেষবার বাড়ি ফিরলেন জেনারেল। সঙ্গে স্ত্রী মধুলিকারও কফিন। 2 মেয়ে কৃতিকা আর তারিণী বিদায় জানালেন তাদের বাবা মাকে। কামরাজ মার্গের বাড়িতে ঢল। 3 বাহিনীর প্রধান শ্রদ্ধা জানালেন তাদের প্রিয় জেনারেলকে। শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিদেশমন্ত্রী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শ্রদ্ধা জানাতে প্রয়াত জেনারেলের বাড়িতে যান তৃণমূল সাংসদরাও। ভারতের 3 বাহিনীর শীর্ষে থাকা জেনারেলকে শ্রদ্ধা জানান পৃথিবীর বিভিন্ন দেশের সেনাকর্তারাও। কামরাজ মার্গের বাড়ি থেকে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রাড স্কোয়ার গান ক্যারেজে জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গী হলেন অগুন্তি সাধারণ মানুষ, আর সঙ্গী হলেন মধুলিকা রাওয়াত। একসঙ্গেই শেষ যাত্রা। একই সঙ্গে বাবা মাকে বিদায় জানালেন 2 মেয়ে।
17 বার গান স্যালুট আর সেনার নিয়ম মেনেই হলো শেষকৃত্য। সেনাপ্রধান পদ থেকে বিপিন রাওয়াতের অবসরের সময় তৈরি হয় সিডিএস পদটি। জেনারেল রাওয়াতই দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তাঁর মৃত্যুতে শেষ হলো ভারতীয় সামরিক বাহিনীর এক অধ্যায়ের। নিউজ 18 বাংলা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে আমরা জানি যে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চলছে, ক্লাস